হ্যালো এভরিওয়ান, আমি সুরাজ। আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার। সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, প্রথম চ্যাপ্টার। তো প্রথমে আছে উদ্দীপক, তারপরে আছে সংবেদনশীলতা বা উত্তেজিতা। তো উদ্দীপক আর সংবেদনশীলতা মানে এই উদ্দীপক আর সংবেদনশীলতা বা উত্তেজিতা, এই দুটো শব্দ একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একদিকে লিখছি উদ্দীপক, আর একদিকে হচ্ছে সংবেদনশীলতা। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগলো, দিয়ে ছাতা বার করলাম। তো বৃষ্টি পড়তে লাগলো, কি করলাম? ছাতা বার করলাম। নেক্সট, চোখে আলো পড়লো, চোখ বন্ধ করলাম কিংবা চোখ খুলে দিলাম। চোখ বন্ধ করলাম কিংবা খুলে দিলাম। কিংবা গরম জলে হাত পড়লো, হাত সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম। কিংবা হঠাৎ করে বাজ পড়লো, আমরা সবাই চমকে গেলাম। কিংবা কেউ আমার নাম জিজ্ঞাসা করলো, আমি তখন আমার নাম কহিলুম কালুয়া। এবার দেখো, আমি একদিকে উদ্দীপক লিখেছি আর একদিকে সংবেদনশীলতা লিখেছি। আমি কহিলুম যে উদ্দীপক আর সংবেদনশীলতা এই দুটো শব্দ একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমি কি কহিলুম যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, বৃষ্টি পড়তে শুরু করলো, ওই জন্য কি করলাম? ছাতা বার করলাম। তাহলে এখানে বৃষ্টিটা হচ্ছে উদ্দীপক আর ছাতা বার করাটা হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজিতা। হঠাৎ করে চোখে আলো পড়লো, চোখ বন্ধ করলাম কিংবা চোখ খুলে দিলাম। তাহলে এখানে আলোটা হচ্ছে উদ্দীপক, চোখ বন্ধ করা কিংবা চোখ খুলে দেওয়াটা হচ্ছে সংবেদনশীলতা। হঠাৎ করে কারণবশত গরম জলে হাত পড়ে গেল, হাতটা আমি সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম। এখানে গরম জল অর্থাৎ তাপমাত্রা, গরম জল অর্থাৎ তাপমাত্রাটা হচ্ছে উদ্দীপক, হাত সরিয়ে নিলাম, এটা হচ্ছে সংবেদনশীলতা। এবার হঠাৎ করে বাজ পড়লো, আমরা সবাই চমকে গেলাম। এখানে বাজ বা বজ্রপাত হচ্ছে উদ্দীপক, চমকে গেলাম এটা হচ্ছে উত্তেজিতা। হঠাৎ করে কোন একজন ব্যক্তি আমার নাম জিজ্ঞাসা করলো, বললো এই সুচিন্দর তোর নাম কি? নাম জিজ্ঞাসা করলো, আমি কহিলাম আমার নাম কালুয়া। এখানে নাম জিজ্ঞাসা করলো অর্থাৎ শব্দ করলো, তাহলে শব্দটা হচ্ছে উদ্দীপক, আর আমি বললাম কালুয়া আমার নাম, তাহলে কালুয়াটা হয়ে গেল সংবেদনশীলতা কিংবা উত্তেজিতা। এবার এমনি করে ভাব, যদি বৃষ্টি না পড়তো তাহলে ছাতা বার করতাম না, যদি আলো না পড়তো তাহলে চোখ বন্ধ করতাম না কিংবা চোখ খুলতাম না,
যদি গরম জলে হাত না পড়তো তাহলে হাত সঙ্গে সঙ্গে সরাতাম না, যদি বাজ না পড়তো তাহলে আমি চমকাতাম না, কেউ যদি নাম জিজ্ঞাসা না করতো তাহলে আমি নাম কালোয়া কইতাম না। এর মানে এই উদ্দীপকের প্রভাবেই জীবের সংবেদনশীলতা ঘটে, কিংবা উদ্দীপকের প্রভাবেই জীবরা এরকম সাড়া প্রদান করে, কিংবা উত্তেজিত দেখায়, কিংবা সংবেদনশীলতা দেখা যায়। এবার দেখব যে উদ্দীপকের ডেফিনেশনটা কি লেখা আছে। পরিবেশের যেসব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করে তাদের বলা হয় উদ্দীপক। তার মানে কি, এগুলো তো পরিবেশের পরিবর্তন ছিল, তো পরিবেশের পরিবর্তন জীব শনাক্ত করতে পারে, জীব। এবার প্রশ্ন হচ্ছে, জীব কাদের বলবো? যাদের মধ্যে প্রাণ আছে তাদের জীব বলবো। তো আমি এখন জীবের দুটা ক্যাটাগরি করলাম, উদ্ভিদ আর প্রাণী। জীব কাকে বলে? আমার ঘে পৃথিবীতে যাদের মধ্যে প্রাণ আছে তাদের জীব বলা হয়। জীবের দুটা ক্যাটাগরি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তার মানে উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীদেরও প্রাণ আছে। তো এই উদ্দীপকের প্রভাবে সংবেদনশীলতা দেখা যাবে, এইরকম ঘটনা শুধু জীবের মধ্যেই ঘটবে, জড়ের মধ্যে ঘটবে না। ধরে নিলাম আমার সামনে লো বেঞ্চ আর হাই বেঞ্চ আছে, ওই লো বেঞ্চ আর হাই বেঞ্চকে যদি বলি এই ওদিকে সর, ও সরতে পারবে না। যদি বিদ্যুৎ চমকায় তাহলে ওর কিছুই হবে না, ঠান্ডা হোক গরম হোক ওর কিছু পরিবর্তন হবে না। অর্থাৎ এই উদ্দীপকের প্রভাবে জীবদেহরাই সাড়া দিতে পারবে, জড়রা পারবে না। এখানে বলেছে পরিবেশের যেসব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করে তাদের বলা হয় উদ্দীপক। অর্থাৎ উদ্দীপক আর সংবেদনশীলতার ব্যাপারটা জীবের মধ্যে ঘটবে, জড়দের মধ্যে ঘটে না। এবার দেখ, উদ্দীপকের প্রকারভেদ দিয়েছে। উদ্দীপক দুই রকমের হতে পারে, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক বলতে বাইরে, বাহ্যিক বলতে বাইরের, অভ্যন্তরীণ মানে ভিতরের। যদি উদ্দীপক জীবদেহের বাইরে থাকে তাহলে সেরকম উদ্দীপককে বলবো আমি বাহ্যিক উদ্দীপক। যদি উদ্দীপক জীবদেহের ভিতরে থাকে তাহলে সেরকম উদ্দীপককে বলবো আমি অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপকের উদাহরণ এখানে দিয়েছে, জল, আলো, তাপ, বজ্র, বিদ্যুৎ, স্পর্শ, শব্দ ইত্যাদি ইত্যাদি। অভ্যন্তরীণ উদ্দীপক যেগুলো জীবদেহের ভিতরে থাকবে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, যেমন হরমোন, ক্ষুধা, তৃষ্ণা, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি। এখানে বলে দিয়েছি উদ্দীপক কোনগুলা আর সংবেদনশীলতা কোনগুলা। জীবরা যেটা সাড়া দিচ্ছে বা যার প্রভাবে সাড়া দিচ্ছে সেটা হচ্ছে সংবেদনশীলতা। এখানে ভদ্র ভাষাতে লেখা হয় নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। এই তো বৃষ্টি পড়লো ওই জন্য ছাতা বার করেছি, তাহলে বৃষ্টিটা উদ্দীপক আর ছাতা বার করাটা সংবেদনশীলতা। তাহলে বৃষ্টি যদি না পড়তো তাহলে ছাতা বার করতাম না, তাহলে জীবদেহ সাড়া দিবে কার প্রভাবে? উদ্দীপকের প্রভাবে। এখানে লেখা আছে নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা কিংবা উত্তেজিতা। নেক্সট, ধীর বৃদ্ধিজ চলন কিংবা রস স্ফীতিজনিত চলন কি? প্রথম কথা হচ্ছে এই যে এখানে চলন, এখানেও চলন। আমরা জানি চলন উদ্ভিদের মধ্যে ঘটে, জানি, আর চলন ও গমন দুটাই প্রাণীদের মধ্যে ঘটে। ধীর বৃদ্ধিজ, ধীর মানে কি ধীরে ধীরে, বৃদ্ধি মানে কি বড় হওয়া, তার মানে ধীরে ধীরে বড় হইবে। এখানে লাইন পড়ব যে হেডিং হচ্ছে ধীর বৃদ্ধিজ চলন কিংবা রস স্ফীতিজনিত চলন। লাইনগুলো পড়ি এবার। অধিকাংশ উদ্ভিদদেহ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, তার মানে ধরে নিলাম
এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে একটা গাছ। এবার বলেছে যে অধিকাংশ উদ্ভিদ দেহ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, অর্থাৎ অধিকাংশ মানে কি বেশিরভাগ, বেশিরভাগ উদ্ভিদ একটা জায়গাতে স্থির থাকে। তাই প্রাণীদের তুলনায় উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনা আমাদের কম চোখে পড়ে। মুদ্রা কথা হয়েছে যে আমাদের পৃথিবীতে প্রাণীরা খুবই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আমাদের পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, বেশিরভাগ প্রাণীরা হুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু উদ্ভিদরা পারে না। একটা জায়গায় আবদ্ধ থাকে, একটা জায়গায় মাটির সঙ্গে আবদ্ধ থাকে। কিন্তু সাড়া প্রদান উদ্ভিদরাও করে, সাড়া প্রদান প্রাণীরাও করে, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। এটা 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 মাটি, এটা একটা গাছ, একটা জায়গায় আবদ্ধ আছে। এরাও উদ্দীপকের প্রভাবে সাড়া দিবে। এরকম কন্ডিশন হতে পারে যে যেটা মূল ধীরে 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 বৃদ্ধি পাবে, ধীরে 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 বৃদ্ধি পাবে। সিমিলারলি এদের কাণ্ড, শাখা প্রশাখা ধীরে 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 বৃদ্ধি পাবে। গাছ একটা জায়গাতে স্থির ছিল, গাছ এই জায়গাটাতে স্থির ছিল, কিন্তু এই গাছের অংশ এই জায়গা থেকে এই জায়গা চলেছে না, এই জায়গা থেকে এই জায়গা চলেছে না। তার মানে গাছরা স্থান পরিবর্তন করে না, কিন্তু এক জায়গায় স্থির থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বৃদ্ধি করে। গাছ একটা জায়গায় স্থির থাকে, সে শাখা প্রশাখা হোক কিংবা মূল হোক, এগুলো জিনিস ধীরে ধীরে বৃদ্ধি পেতে 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 অনেক দূর চলে আসে। তো এগুলো কি এমনি এমনি আসে না? এমনি এমনি না। হতে পারে কাণ্ডের এই শাখাটা বা প্রশাখাটা আলোর জন্য কিংবা জলের জন্য ওইদিকে চলে গেছে, কিংবা মূলের এই অংশটা জলের আশায় এই সাইডে চলে এসেছে। তার মানে উদ্ভিদরা স্থান পরিবর্তন করে না, একটা জায়গায় স্থির থাকে। ওরাও জল কিংবা আলো কিংবা অন্য অন্য জিনিসের জন্য ওদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি করে। ওই শব্দটাই এখানে সুন্দরভাবে লেখা আছে যে অধিকাংশ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, তাই প্রাণীদের তুলনায় উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনা আমাদের কম চোখে পড়ে। উদ্দীপকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে উদ্ভিদরা তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়। তার মানে কি বোঝা গেল? প্রাণীরাও উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়। সিমিলারলি উদ্ভিদরাও উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়, কিন্তু স্টাইলটা একটু আলাদা। প্রাণীরা স্থান পরিবর্তন করে সাড়া দেয় বা দিতে পারে, কিন্তু উদ্ভিদরা স্থান পরিবর্তন করে সাড়া দিতে পারে না। তাহলে এই স্লাইডটা ক্লিয়ার হয়ে গেছে? এই শব্দটার মানে বুঝতে গেলে হয়ে যাবে চলন, যেটা মেইনলি উদ্ভিদের মধ্যে দেখা যায়, ধীরে বৃদ্ধি যে চলন, যেটা ধীরে ধীরে হবে। আশা করছি এটা সবার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্লাইড। রস স্ফীতি জনিত চাপ। রস একটু ছোট করি হালকা করে, ঠিক আছে। রস স্ফীতি জনিত চাপ। রস মানে এখানে ধরে নেব তরল, স্ফীত মানে কি? স্ফীতি মানে হচ্ছে বেশি। বেশি হতে গেলে অবশ্যই প্রেসার বা চাপ সৃষ্টি হবে। রস স্ফীতি জনিত চাপ শব্দটাকে ভাঙার চেষ্টা করছি। রস মানে তরল,
স্ফীতি মানে বেশি, আর চাপ। তো কোনো জিনিস যদি বেশি হয় তো চাপের সৃষ্টি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই টপিকে যাবার আগে আমাকে উদ্ভিদ কোষ সম্পর্কে জানতে হবে। তো উদ্ভিদ কোষ সম্পর্কে আমি জানার চেষ্টা করছি। এটা হচ্ছে পরিণত উদ্ভিদ কোষ। পরিণত উদ্ভিদ কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। ভ্যাকুয়াল বা কোষ গহ্বর, আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে কোষ প্রাচীর। আর একটু কেঁকে নি, বাস। এখানে উম, এবার দেখো যে এটা হচ্ছে একটা পরিণত উদ্ভিদ কোষ। বাইরের যেটা কালুয়া বাউন্ডারি সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। ভিতরে কালুয়া যেটা গলু আছে না, সেটার নাম হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর বা কোষের গর্ত। এমনি করে ভাবো। এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে যেই চিটকা ফোঁটাগুলো দেখছিস সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসঙ্গে বলা হয় প্রোটোপ্লাজম। যেমন প্রেমিক প্লাস প্রেমিকা সমান সমান কাপল,
অমনি করে ভাব যে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সমান সমান কি প্রোটোপ্লাজম। এবার আমি একবার রিপিট করছি, এইটা হচ্ছে পরিণত উদ্ভিদ কোষ, বাইরের যেটা কালুয়া বাউন্ডারি সেটার নাম কোষ প্রাচীর, কালুয়া গোলটা হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর বা কোষের গর্ত, এইটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আশেপাশে যে চিটকা ফোঁটাগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একসঙ্গে কি বলা হয়? প্রোটোপ্লাজম। এবার পরিণত উদ্ভিদ কোষের মধ্যে যে ভ্যাকুয়াল আছে সেটা সম্পর্কে দেখব। কোষের ভ্যাকুয়ালের ভিতরে এখানে দুই রকমের কন্ডিশন আমরা দেখব বা দেখতে পারি। যদি কোষের ভ্যাকুয়ালের ভিতরের অভিস্রবণ চাপ যদি কম হয়, মানে এর ভিতরের কথা বলা হচ্ছে, এটা ভ্যাকুয়াল না, এর ভিতরের কথা বলা হচ্ছে, এর অভিস্রবণ চাপ যদি কমে যায় তাহলে ভিতর দিক থেকে জল বেরিয়ে যাবে। যদি অভিস্রবণ চাপ বেশি হয় তাহলে ভিতরে জল ঢুকবে। যদি কোষের মধ্যে থাকা ভ্যাকুয়ালের অভিস্রবণ চাপ কম হয় তাহলে জল কোষ থেকে বেরিয়ে যাবে, আর যদি অভিস্রবণ চাপ বেশি হয় তাহলে জল প্রবেশ করবে। এবার এখানে লাইন বাই লাইন পড়ব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে যে পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বর অর্থাৎ ভ্যাকুয়াল, অভ্যন্তরস্থ মানে কি ভিতরে থাকছে, কোষ গহ্বর মানে ভ্যাকুয়াল। পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বরের ভিতরের কোষরসের অভিস্রবণ চাপ বৃদ্ধি পেলে, কি বলছে এখানে, কোষ গহ্বর বা ভ্যাকুয়ালের অভিস্রবণ চাপ যদি বৃদ্ধি পায় তাহলে জল ঢুকবে কি ঢুকবে না? তাহলে তাহলে জল ঢুকবে কি ঢুকবে না? H2O মানে জল, H2O মানে জল। বলছে কোষের ভিতরে থাকা ভ্যাকুয়ালের অভিস্রবণ চাপ যদি বেড়ে যায়, অভিস্রবণ চাপ বাড়তে গেলে কি হবে? জল ঢুকবে। অভিস্রবণ চাপ যদি বেড়ে যায় তাহলে জল ঢুকবে। জল ঢুকছে, জল ঢুকছে, জল ঢুকছে, ভিতরে কি মাল করিয়ে আছে? প্রোটোপ্লাজম আছে না? তো বাইরের দিক থেকে জল ভিতরে ঢুকছে ঢুকছে ঢুকছে, তাহলে আলটিমেটলি ভিতরে যেই প্রোটোপ্লাজম আছে তার আয়তন বাড়বে কি বাড়বে না? অভিস্রবণ চাপ বৃদ্ধি পেলে উদ্ভিদ কোষের মধ্যে জল গৃহীত হয়, অর্থাৎ জল ঢুকছে। জল যদি ঢুকে তাহলে ভিতরে থাকা প্রোটোপ্লাজমের আয়তন বাড়বে। এমনি করে ভাব যে অভিস্রবণ চাপ বৃদ্ধি পেয়েছে, জল ঢুকছে, জল ঢুকছে, জল ঢুকছে, জল যদি ঢুকে তাহলে ভিতরে থাকা প্রোটোপ্লাজমের আয়তন বাড়বে 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 বাড়বে। যদি ভিতরে প্রোটোপ্লাজমের আয়তন বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে কোষ প্রাচীর অর্থাৎ বাউন্ডারির উপরে এক ধরনের চাপের সৃষ্টি হবে। সেই চাপটাই হচ্ছে রস স্ফীতিজনিত চাপ। এবার সোজা সাপটা ভাবে বলছি, ভ্যাকুয়ালের অভিস্রবণ চাপ বেড়ে গেল, কোষের মধ্যে জল ঢুকতে লাগলো ঢুকতে লাগলো ঢুকতে লাগলো, ফলে প্রোটোপ্লাজমের আয়তন বাড়তে লাগলো বাড়তে লাগলো বাড়তে লাগলো। জল ঢুকছে, প্রোটোপ্লাজমের আয়তন বাড়ছে। একটা সময় যখন প্রোটোপ্লাজমের আয়তন বেড়ে যাবে ঠিকঠাক, তখন বাইরের বাউন্ডারির উপরে এক ধরনের প্রেসার বা চাপ সৃষ্টি হবে। সেই চাপটা হচ্ছে রস স্ফীতিজনিত চাপ। আর এই চাপের জন্য কি হয়? এই রস স্ফীতিজনিত চাপের জন্য উদ্ভিদ অঙ্গের রস স্ফীতিজনিত চলন ঘটে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখব চলন ও গমনের পার্থক্য, এটা বাচ্চাদের জিনিস। চলন, যে একটা জায়গায় স্থির থাকবো, স্থান পরিবর্তন করব না, স্থির থাকবো, স্থান পরিবর্তন করব না, দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করবো, সেটা হচ্ছে চলন। আমি দেখাচ্ছি, এরকম 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 এরকম। আমি কিন্তু স্থান পরিবর্তন করছি না, কিন্তু হাত পা নড়াচড়া করছি, এটা হচ্ছে চলন। কিন্তু আমি যদি স্থান পরিবর্তন করি, অর্থাৎ এক জায়গায় যদি অন্য জায়গায় যাই, এরকম ভাবে হাঁটছি, এরকম ভাবে হাঁটছি আমি, তাহলে অর্থাৎ হাঁটছি মানে কি স্থান পরিবর্তন করছি।
স্থান পরিবর্তন করাটাকে বলা হয় গমন। স্থান পরিবর্তন করব না, অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করব, সেটা হয়েছে চলন। তো এক জায়গায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হইবে, আর এক জায়গায় স্থান পরিবর্তন হইবে না। এবার আমারকে পৃথিবীতে যতগুলো উদ্ভিদ আছে তারা হাঁটতে পারে না, একটা জায়গায় স্থির থাকে। একটা জায়গায় স্থির থাকবে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে। এই ব্যাপারটা উদ্ভিদের মধ্যে ঘটে, অর্থাৎ চলন প্রধানত উদ্ভিদের মধ্যে সম্পন্ন হয়। গমন, আমারকে পৃথিবীতে যতগুলা প্রাণী আছে বেশিরভাগ প্রাণী স্থান পরিবর্তন করতে পারে, তাহলে গমন প্রাণীদের মধ্যে ঘটবে। এইবার যখন আমি স্থান পরিবর্তন করব, আমার হাত পা নড়াচড়া করছে। হাত পা নড়াচড়া করা মানে কি? চলন। স্থান পরিবর্তন করছে মানে কি? গমন। তাহলে প্রাণীদের মধ্যে চলনও ঘটবে, গমনও ঘটবে। তাহলে চলন আর গমন এই দুটা জিনিসই প্রাণীদের মধ্যে হয়, চলন মেইনলি উদ্ভিদের মধ্যে হয়। এখানে বলেছে গমন ছাড়া চলন সম্ভব। গমন মানে কি? স্থান পরিবর্তন। আমি স্থান পরিবর্তন করছি না, হাত পা নড়াচড়া করছি, অর্থাৎ চলন করছি। গমন ছাড়া চলন সম্ভব, কিন্তু চলন ছাড়া গমন সম্ভব নয়। আশা করছি রস স্ফীতজনিত চাপ, চলন আর গমনের পার্থক্য, এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। পরের স্লাইড। এইবার কিছু আছে ব্যতিক্রম। যেইখানে ব্যতিক্রম থাকবে সেটা ইম্পর্ট্যান্ট। নোট দিয়ে লিখা আছে, এখানে লেখা আছে যে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদরা গমনে সক্ষম, কিছু প্রাণী গমনে অক্ষম। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। মানুষের মধ্যে যেমন নিম্নবিত্ত আর উচ্চবিত্ত হয়, অর্থাৎ গরিব ধনী হয়, ওইরকম টাইপের কন্ডিশন। আমি লিখছি উদ্ভিদের মধ্যে এখন দুটা ক্যাটাগরি লিখছি। একটা হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন শ্রেণী, আর একটা হচ্ছে উচ্চ শ্রেণী। আমরা কি জানি যে আমার পৃথিবীতে যতগুলা উদ্ভিদ আছে বেশিরভাগ উদ্ভিদ একটা জায়গায় আবদ্ধ থাকে, ওরা হাঁটতে পারে না, অর্থাৎ গমন করতে পারে না। ঠিক আছে, এতটুকু আমরা জানি বা সবাই জানে, এটা প্রত্যেকটা মানুষই জানে। কিন্তু আমি উদ্ভিদের এখন দুই রকমের ক্যাটাগরি করলুম, নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ গমন করতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করে। আমরা কি জানি? যে আমরা জানি নর্মালি যে উদ্ভিদরা স্থান পরিবর্তন করে না কিংবা গমন করে না। কিন্তু এখানে কি লেখা আছে যে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদরা গমনে সক্ষম, উচ্চ শ্রেণীর উদ্ভিদরা কিন্তু না। কোন উচ্চ শ্রেণীর উদ্ভিদরা গমন করতে পারে না, কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদরা গমন করতে পারে কিংবা স্থান পরিবর্তন করতে পারে। আর এটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম সেটা ইম্পর্টেন্ট। যেটা ব্যতিক্রম সেটা ইম্পর্টেন্ট। এখানে উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদরা গমনের সক্ষম, অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে। উদাহরণ কি কি দেওয়া আছে? ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি ইত্যাদি। সেম কনসেপ্ট প্রাণীদের ক্ষেত্রে। আমরা জানি যে প্রাণীরা স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যে কোনো রকমের প্রাণী হোক। কিন্তু এখানে কিছু সংখ্যক প্রাণী আছে গমনে অক্ষম। গমনে অক্ষম মানে কি? স্থান পরিবর্তন করতে পারে না। এমন কেমন প্রাণী আছে দেখা যাক। স্পঞ্জ বা সাইকন, প্রবাল, সাগর কুসুম, পরিণত অ্যাসিডিয়া। অর্থাৎ এইরকম প্রাণীগুলা একটা জায়গায় আবদ্ধ থাকে বা স্থির থাকে কিংবা কারোর সঙ্গে যুক্ত থাকে, এরা স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও।
এবং গমনে অক্ষম একটি প্রাণীদের উদাহরণ দাও। ইম্পর্টেন্ট আসতে পারে। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখবো রোটেশন আর সার্কুলেশন। রোটেশন আর সার্কুলেশন দেখতে গেলে উদ্ভিদ কোষের ব্যাপারটা বুঝতে হবে। এদিকে স্লাইড আমি দেখলাম, কোথায় যেন লিখলাম এই ব্যাপারটা। এখানে চলে আসি। আসবে না মনে হচ্ছে না। ওখানে যেতে হবে। এবার রোটেশন আর সার্কুলেশন দেখবো, এটার জন্য আবার একটু ছবি আঁকতে হবে আমাকে। একটু জাস্ট ধৈর্য ধরতে হবে। এটা উদ্ভিদ কোষ। নিউক্লিয়াস। আর এবার করবো আমি লেভেলিং। তো এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর। এগুলো হচ্ছে ভ্যাকুয়াল, মানে কোষের গর্ত বা কোষ গহ্বর। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর আমরা একটু আগে দেখলুম যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই দুটোকে একসঙ্গে কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। হ্যাঁ, এতটুকু ইনাফ। এবার শুরু করছি। প্রথমে দেখব সার্কুলেশন, এই ব্যাপারটা আগে দেখব। কি দেখব? সার্কুলেশন। আগে লাইনটা পড়ি যে কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ, অভ্যন্তরস্থ মানে কি? ভিতরে। অভ্যন্তরস্থ মানে ভিতরে, ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট। কোষ গহ্বর মানে কি? ভ্যাকুয়াল। কোষ গহ্বর মানে ভ্যাকুয়াল। এবার লাইনটা পড়ি যে কিছু কিছু উদ্ভিদ কোষের ভিতরে ছোট ছোট ভ্যাকুয়ালের বা ভ্যাকুয়ালগুলার প্রত্যেকটিকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন। এবার বলছি, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ভিতরে কি আছে? ভ্যাকুয়াল আছে, আছে নিউক্লিয়াস, আছে সাইটোপ্লাজম। এবার বলছি, উদ্ভিদ কোষের যেটা কালবা বাউন্ডারি সেটার নাম কোষ প্রাচীর।
এটার নাম নিউক্লিয়াস। কালুয়া কালুয়া গোলগুলো হচ্ছে ভ্যাকুয়াল। এই চিটকা ফোটাগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এটা নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। কি বলা হচ্ছে? প্রোটোপ্লাজম। তো বলছে যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কিংবা প্রোটোপ্লাজম এই কালুয়া কালুয়া ভ্যাকুয়াল গুলোকে কেন্দ্র করে ঘুরবে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম অথবা প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষের মধ্যে থাকা ভ্যাকুয়াল গুলোকে কেন্দ্র করে ঘুরবে, ওদের চারপাশে ঘুরবে। এই ভ্যাকুয়ালকে কেন্দ্র করে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ঘুরবে, কিংবা এই ভ্যাকুয়ালকে কেন্দ্র করে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ঘুরবে, কিংবা এই ভ্যাকুয়ালকে কেন্দ্র করে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম ঘুরবে। তো বলছে উদ্ভিদ কোষের মধ্যে থাকা প্রোটোপ্লাজম ছোট ছোট ভ্যাকুয়ালকে কেন্দ্র করে ঘুরে। এটা হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশন, সার্কেল থেকে সার্কুলেশন। যেমনি কালো থেকে কালুয়া হয়, অমনি সার্কেল থেকে সার্কুলেশন। সার্কেল মানে কি? বৃত্ত। যে কোষের মধ্যে থাকা প্রোটোপ্লাজম গুলো ঘোরাঘুরি করবে কাকে কেন্দ্র কইরা? ভ্যাকুয়ালদের কেন্দ্র কইরা। এখানে ওটাই লেখা আছে যে কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের প্রত্যেকটিকে কেন্দ্র করে কার আবর্তন? প্রোটোপ্লাজমের আবর্তন। কোষের মধ্যে থাকা ছোট ছোট ভ্যাকুয়াল গুলোকে কেন্দ্র করে ঘুরবে কে? প্রোটোপ্লাজম। এইবার রোটেশন দেখবো। কি দেখবো? রোটেশন। আমরা জানি বাড়ির পিছন দিকে কিংবা সামনের দিকে যদি বড় মাঠ থাকে, তো সেই মাঠের মধ্যে অনেকগুলা ছোট বড় গর্ত থাকবে। আবার বলছি যে আমার যে বাড়ির বা অনেকের বাড়ির সামনের দিকে কিংবা পিছন দিকে যদি অনেক বড় মাঠ থাকে, তাহলে সেরকম মাঠে অনেকগুলা ছোট বড় গর্ত থাকবে। তো কোষের ভ্যাকুয়ালগুলো হচ্ছে ওই রকম, যে কোষের মধ্যে থাকা গর্ত। ভ্যাকুয়াল মানে কোষের মধ্যে থাকা গর্ত। এইবার কন্ডিশন এরকম যে কোষের মধ্যে যতগুলা ভ্যাকুয়াল আছে, কোষের মধ্যে অনেকগুলো ছোট বড় ভ্যাকুয়াল আছে না? কোষের মধ্যে যতগুলা ভ্যাকুয়াল আছে, সমস্ত ভ্যাকুয়াল যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে একটা বড় ভ্যাকুয়াল তৈরি হতে পারে। আমি আগে এটা বোঝাচ্ছি যে মাঠের মধ্যে যদি অনেকগুলা ছোট বড় গর্ত থাকে, আর সেই সমস্ত ছোট বড় গর্তগুলা যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে একটা বিশাল বড় গর্ত তৈরি হতে পারে না? ধরে নিলাম মাঠের মধ্যে টোটাল ছোট বড় গর্তের সংখ্যা হচ্ছে 50টা। সেই 50টা গর্ত যদি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে একটা বড় গর্ত তৈরি হতে পারে? অবশ্যই পারে। কোষের ভিতর অনেকগুলো গর্ত কিংবা ভ্যাকুয়াল আছে, ছোট বড়। এবার এই প্রত্যেকটা ছোট বড় ভ্যাকুয়াল বা গর্তগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। পরস্পরের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে কন্ডিশন কেমন হতে পারে দেখানোর চেষ্টা করছি আমি। জাস্ট একটু ধৈর্য। এই তো এখানে অনেকগুলো ছোট বড় কালুয়া কালুয়া গর্তগুলো ছিল। ওই কালুয়া কালুয়া গর্তগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশাল বড় গর্ত তৈরি করেছে। আর এইখানে আমি দিয়ে দিলাম নিউক্লিয়াস। ওকে, এখানে
এবার বলছি যে কালবা কালবা গোলগুলো হচ্ছে কোষের মধ্যে থাকা ছোট ছোট ভ্যাকুয়াল। এই ভ্যাকুয়ালগুলা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশাল বড় ভ্যাকুয়াল বা গর্ত তৈরি করেছে। এখানে ভ্যাকুয়ালের সংখ্যা কয়টা? একটা। ভ্যাকুয়ালের সংখ্যা একটা, কিন্তু ভ্যাকুয়ালটা কেমন? বড়। তাহলে এখানে লিখবো একটা বৃহৎ, মানে বড়, বড় ভ্যাকুয়াল বা গর্ত। যদি গর্ত যদি অনেক বড় হয়ে যায়, তাহলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বাইরের দিকে সরে আসবে কি আসবে না? হতে পারে ডান দিকে আসবে সরে, হতে পারে বাম দিকে আসবে, হতে পারে উপরের দিকে আসবে, হতে পারে নিচের দিকে আসবে। তাহলে একটা যদি অনেক বড় গর্ত তৈরি হয়ে যায়, তাহলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একটা দিকে সরে আসবে। একটা দিকে সরে আসবে মানে কি? পরিধির দিকে সরে আসবে। পরিধি এগুলা কোষ প্রাচীর মানে কি? পরিধির দিক, হয় উপরের দিকে কিংবা নিচের দিকে কিংবা ডান দিকে কিংবা বাম দিকে। আর নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম। তাহলে এটা বলতে পারি যে উদ্ভিদ কোষের মধ্যে যেই ছোট বড় ভ্যাকুয়াল ছিল, সেই ভ্যাকুয়ালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশাল বড় ভ্যাকুয়াল তৈরি করেছে, যার ফলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একদিকে সরে এসেছে বা প্রোটোপ্লাজম সরে এসেছে। এবার এই প্রোটোপ্লাজম এই বড় ভ্যাকুয়ালকে কেন্দ্র করে আবর্তন করবে। এটা হচ্ছে রোটেশন। এখানে লেখা আছে যে পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ, মানে ভিতরে একটি বৃহৎ কোষ গহ্বরকে কেন্দ্র করে কার আবর্তন? প্রোটোপ্লাজমের আবর্তন। এবার রোটেশন আর সার্কুলেশনের মধ্যে পার্থক্য আর মিল কতটা সেটা দেখব। রোটেশনের মধ্যে উদ্ভিদ কোষের ব্যাপার পাচ্ছি, সার্কুলেশনের মধ্যে উদ্ভিদ কোষের ব্যাপার পাচ্ছি। রোটেশনেও ভ্যাকুয়ালের গল্প পাচ্ছি, এখানেও ভ্যাকুয়ালের গল্প পাচ্ছি। রোটেশনেও প্রোটোপ্লাজমের গল্প পাচ্ছি, সার্কুলেশনেও প্রোটোপ্লাজমের গল্প পাচ্ছি। তাহলে ভ্যাকুয়ালের দিক থেকে, প্রোটোপ্লাজমের দিক থেকে আর উদ্ভিদ কোষের দিক থেকে মিল পাচ্ছি এই দুটো টপিকে। অমিলটা কোথায়? সার্কুলেশনে ছোট ছোট ভ্যাকুয়ালকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হচ্ছিল, আর রোটেশনে একটা ভ্যাকুয়ালকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হচ্ছে। উভয় ক্ষেত্রেই প্রোটোপ্লাজমের আবর্তন পাচ্ছে, কিন্তু সার্কুলেশনের ক্ষেত্রে অনেকগুলা ভ্যাকুয়ালকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন, আর রোটেশনের ক্ষেত্রে কেবলমাত্র একটা বড় ভ্যাকুয়ালকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন। আশা করছি এই ব্যাপারটা তোদের ক্লিয়ার হয়েছে। নেক্সট স্লাইড। এই অংশটা কিংবা এই অংশটা, যে গাছের পাতার গোড়ার মধ্যে, গাছের পাতা যেখানে যেখান থেকে লেগে থাকে সেই অংশটাকে বলা হয় পালভিনাস। আর ওটা দেখতে কেমন হয়? একটু স্ফীত হয়। তাহলে গাছের পাতার গোড়ার অংশকে কি বলা হচ্ছে? পালভিনাস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? পালভিনাস। কি বলা হয়? পালভিনাস। পালভিনাস বা উপাদান। তাহলে আমি এমনি করে বলতে পারি উদ্ভিদ অর্থাৎ গাছ, উদ্ভিদের পাতার গোড়া, উদ্ভিদের পাতার গোড়ার অংশটা কেমন হয়? স্ফীত হয়। এই স্ফীত অংশকে কি বলা হয়? পালভিনাস। পালভিনাসের মানে হচ্ছে উপাদান। পালভিনাস মানে উপাদান। আর এই উপাদানের মধ্যে কি থাকে? মোটর কোষ। কি থাকে? মোটর সেল বা মোটর কোষ। অভিস্রবণ চাপ।
একটু লিখে নিচ্ছি আমি এখানে। একটু লিখে নিচ্ছি, জাস্ট ধৈর্য ধরো। এবার দেখো, যে গাছের মধ্যে পাতা থাকবে, পাতার গোড়ার অংশটা কি হয়? পাতার গোড়া অর্থাৎ যেখান থেকে পাতা লেগে থাকে, সেই পাতার গোড়ার অংশটা হয় স্ফীত, অর্থাৎ একটু ফোলা হয়। সেই ফোলা বা স্ফীত অংশটাকে কি বলা হয়? পালভিনাস, বাংলাতে বলবো উপাদান। এই পালভিনাস বা উপাদানের মধ্যে যে কোষ থাকে সেই কোষের নাম কি? মোটর কোষ। নাম কি? মোটর কোষ। এই মোটর কোষের আবার দুই রকমের কন্ডিশন হতে পারে। হতে পারে মোটর কোষের অভিস্রবণ চাপ বেশি হতে পারে, কিংবা মোটর কোষের অভিস্রবণ চাপ কম হতে পারে। আমি এর আগেও করেছিলাম যে অভিস্রবণ চাপ যদি বেশি হয় তাহলে জল ঢুকবে, যদি অভিস্রবণ চাপ কম হয় তাহলে জল বেরোবে। যদি জল ঢুকে তাহলে রসের পরিমাণ বাড়বে, অর্থাৎ রস স্ফীতি ঘটবে। জল যদি বেরিয়ে যায় তাহলে রসের পরিমাণ কমবে, অর্থাৎ রস শিথিল হইবে। আবার রিপিট করছি, এটা আগে পাবো তাই। যে গাছ কিংবা উদ্ভিদের পাতা থাকবে, পাতার গোড়ার অংশটা হয় স্ফীত কিংবা ফোলা, সেটাকে বলা হয় পালভিনাস কিংবা উপাদান। এই পালভিনাস কিংবা উপাদানকে, এই পালভিনাস কিংবা উপাদানের মধ্যে থাকছে মোটর কোষ। মোটর কোষের দুই রকমের কন্ডিশন হইতে পারে, হয় মোটর কোষের অভিস্রবণ চাপ বেশি হবে, নতুবা অভিস্রবণ চাপ কম হবে। আর আমি আগেই বলেছিলাম অভিস্রবণ চাপ বেশি হতে গেলে জল ঢুকবে। পালভিনাসের মধ্যে মোটর কোষ আছে, মোটর কোষের অভিস্রবণ চাপ যদি বেশি হয় জল ঢুকবে। আর জল ঢুকবে মানে কি? রসের পরিমাণ বাড়বে, অর্থাৎ রস স্ফীতি ঘটবে। মোটর কোষের অভিস্রবণ চাপ যদি কম হয় তাহলে জল বেরোবে, আর জল বেরোতে গেলে রস শিথিল ঘটবে। এটা পরে পাবো। এবার লজ্জাবতী গাছ। বইয়ে যেরকম ভাবে টপিক অনুযায়ী সাজানো আছে আমি ওরকম ভাবে লিখেছিলাম, ওরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। তার আগে চলে আসি ওটা। লজ্জাবতী গাছ, বাস। হ্যাঁ, এই লজ্জাবতী গাছ এখানে লেখা আছে। লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমোসা পুডিকা। কেউ যদি বলিস যে স্যার বিজ্ঞানসম্মত নাম পড়তেই হবে, উত্তর হবে হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। বইয়ে দেওয়া আছে মানে পড়তে হবে। 100-তে 100 পেতে গেলে পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? যদিও পরীক্ষাতে কোনোদিন আসেনি, কিন্তু যদি তোদের ভাগ্য খারাপ থাকে, তোদের বেলায় যদি চলে আসে তাহলে। তো লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমোসা পুডিকা। ওর পাতা কেমন হয়? যৌগিক। এবার এখানে গাছের পাতা নিয়ে কিছু কথা। গাছের পাতা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে সরল পাতা অর্থাৎ সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। তোদের বইয়ে সরল পত্র আর যৌগিক পত্রের ডিটেলস দেওয়া নেই, ওই জন্য বলছি না। এখন তোরা এই দুটাই মনে রাখ যে গাছের পাতার কোয়ালিটি দুই রকমের হতে পারে, হয় সরল পাতা নতুবা যৌগিক পাতা। তো লজ্জাবতী গাছের পাতা কেমন হয়? যৌগিক। এবার পাতার গোড়াতে কি থাকে? একটু আগেই বললাম পাতার গোড়াতে থাকে পালভিনাস বা উপাদান। পাতার গোড়াতে কি থাকে? পালভিনাস বা উপাদান। উপাদান তার মধ্যে কি থাকছে?
পালভিনাস বা উপাদানের মধ্যে কি থাকছে? মোটর কোষ। যদি অভিস্রবণ চাপ, এবার মোটর কোষের দুই রকমের কন্ডিশন বললাম, যদি অভিস্রবণ চাপ কমে তাহলে আলটিমেটলি কি হবে? জল বেরোবে, অর্থাৎ রসস্ফীতির হ্রাস ঘটবে। অভিস্রবণ চাপ যদি বাড়ে তাহলে রসস্ফীতি বৃদ্ধি ঘটবে। একটু আগে যেটা বললাম, একটু এক এই যে আরে এই যে গাছ মানে উদ্ভিদ, পাতা, তার গোড়াতে আছে পালভিনাস বা উপাদান। পালভিনাস বা উপাদানের মধ্যে মোটর কোষ। মোটর কোষের দুই রকমের কন্ডিশন, যদি অভিস্রবণ চাপ বাড়ে জল ঢুকবে, জল ঢুকতে গেলে রসের পরিমাণ বাড়বে, অর্থাৎ রসস্ফীতি ঘটবে। মোটর কোষের অভিস্রবণ চাপ কমতে গেলে জল বেরোবে, অর্থাৎ রস শিথিল ঘটবে। ওই ব্যাপারটাই ওখানে লেখা আছে। পাতার গোড়াতে পালভিনাস, পালভিনাসের মধ্যে মোটর কোষ। মোটর কোষের দুই রকমের কন্ডিশন, অভিস্রবণ চাপ কমবে কিংবা অভিস্রবণ চাপ বাড়বে। বাড়তে গেলে আলটিমেটলি কি ঘটবে? জল ঢুকবে, অর্থাৎ রসস্ফীতি ঘটবে। আর অভিস্রবণ চাপ কমতে গেলে জল বেরোবে, অর্থাৎ রসস্ফীতির হ্রাস ঘটবে। যদি রসস্ফীতির হ্রাস ঘটে তাহলে লজ্জাবতী গাছের পাতা মুদে যায়। এই ঘটনাকে বলা হয় সিসমোনাস্টিক চলন। এবার আমি এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই জানি যে লজ্জাবতী গাছের পাতাকে যদি ছুঁয়ে দিই তাহলে ওর পাতাগুলো মুদে যায়। কি হয়? মুদে যায়। তো এইরকম কন্ডিশনটা কখন হবে? যদি আমি স্পর্শ করি তাহলে। আর এরকম কন্ডিশন কখন থাকবে? যদি স্পর্শ না করি কিংবা স্পর্শ করার পরের কন্ডিশন, মানে কিছুক্ষণ পরের কন্ডিশন, এখন না। যে যদি স্পর্শ করি সঙ্গে সঙ্গে কোন কন্ডিশনটা হবে? এরকম কন্ডিশন। যদি স্পর্শ না করি কিংবা স্পর্শ করার 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 30 মিনিট পরের কন্ডিশন, এরকম। এটা হচ্ছে এমনি করে ভাব, এটা হচ্ছে স্পর্শ করার আগের কন্ডিশন, এটা হচ্ছে স্পর্শ করার পরের কন্ডিশন। যদি লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করি, যদি লজ্জাবতী গাছের পাতাকে যদি স্পর্শ করি তাহলে সেই গাছের পাতার পালভিনাসের মধ্যে মোটর কোষ আছে। মোটর কোষের অভিস্রবণ চাপ কমে যাবে। যদি কমে যায় রসের পরিমাণ কমে যাবে, রসস্ফীতির হ্রাস ঘটবে। আর রসস্ফীতির হ্রাস ঘটতে গেলে লজ্জাবতী গাছের পাতা মুদে যাবে। এই ঘটনাকে কি বলা হয়? সিসমোনাস্টিক চলন। আবার বলছি, যদি লজ্জাবতী গাছের পাতাকে আমি স্পর্শ করি তাহলে এই লজ্জাবতীর গাছের পাতার গোড়াতে পালভিনাস থাকে, সেই পালভিনাসের মধ্যে মোটর কোষ থাকে, মোটর কোষের মধ্যে অভিস্রবণ চাপ কমে যাবে, জল বা রস বেরিয়ে যাবে, আর রসস্ফীতির হ্রাস ঘটবে, পাতা মুদে যাবে। এই ঘটনাকে কি বলা হয়? সিসমোনাস্টিক চলন। আর এরকম ঘটনা কখন ঘটবে? যদি স্পর্শ করি। এটা হচ্ছে স্পর্শ করার আগের কন্ডিশন কিংবা স্পর্শ করার মোটামুটি 1-1.5 ঘন্টা বা 30 মিনিট পরের কন্ডিশন। তো মোটর কোষের অভিস্রবণ চাপ বাড়তে থাকবে, চাপ বাড়তে গেলে জল ঢুকবে, অর্থাৎ রসস্ফীতি বৃদ্ধি পাবে। লজ্জাবতী গাছের পাতা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আমি এখন একটা লজ্জাবতী গাছের পাতা টাচ করলাম, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। টাচ করার 30 মিনিট বা 1 ঘন্টা পরে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ এইটা হচ্ছে টাচ করার সময়, এটা হচ্ছে টাচ করার আগের কন্ডিশন কিংবা স্বাভাবিক কন্ডিশন। এতটা ঠিক আছে? এবার আমি ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ছবিটা, লজ্জাবতী গাছের পাতা। এটা লজ্জাবতী গাছের পাতা, এটা স্বাভাবিক লজ্জাবতীর পাতা, অর্থাৎ টাচ করার আগের কন্ডিশন, স্বাভাবিক কন্ডিশন। এই কন্ডিশনটা হচ্ছে টাচ করার পরের কন্ডিশন। এই যে হালকা করে টাচ করলো, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আশা করছি এই ব্যাপারটা তোরা জানিস যে লজ্জাবতী গাছের পাতাকে টাচ করতে গেলে সবটি পাতা একসঙ্গে মুদে যায়। আর আমি যে পালভিনাসের কথাটা বলছিলাম না, অ্যাকচুয়ালি পালভিনাস কোনটা? পালভিনাস হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে পালভিনাস, যেটা এটা টাচ করার আগের কন্ডিশন, এটা টাচ করার পরের কন্ডিশন।
আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখব বনচাঁড়াল। বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম বইয়ে দেওয়া ছিল ডেসমোডিয়াম গাইরান্স। বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম কি? ডেসমোডিয়াম গাইরান্স। এবার লেখা আছে ত্রিফলক যৌগিক পত্র। পাতা কয় রকমের হয়? 2 রকমের, হয় সরল পত্র নতুবা যৌগিক পত্র। এটাও যৌগিক পত্র। তাহলে লজ্জাবতী গাছের পাতা হোক কিংবা বনচাঁড়ালের গাছের পাতা হোক, পাতাগুলো কেমন প্রকৃতির? যৌগিক। এবার এখানে লেখা আছে ত্রিফলক। ফলক মানে পাতা, ত্রি মানে 3, ত্রি মানে 3। আমি যদি এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে বড় পাতা, ধরে নিলাম এটা বড় পাতা। এমনি করে ভাব যে বনচাঁড়ালের পাতা কেমন? যৌগিক। কেমন কন্ডিশন? ত্রিফলক। ত্রিফলক মানে কি? 3টা পাতা করে থাকবে। এই যে এটা 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। তাহলে 3টা পাতাকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 3টা পাতাকে কটা ক্যাটাগরিতে ভাগ করেছি? 2টা ক্যাটাগরিতে। 2 পাশে ছোট পত্র থাকে, তাহলে ডান দিকের আর বাম দিকের 2টা ছোট পাতা, আর মিডিলেরটা বড় পাতা। তাহলে বনচাঁড়ালের 3 রকমের পাতার মধ্যে 2 পাশেরটা ছোট আর মাঝেরটা বড়। 2 পাশের যেটা পাতা, এই পাতা দুটো ওঠানামা করে, পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করে। আমি একটু পরে ছবি দেখাচ্ছি অবশ্য। আর মাঝে যেটা বড় পাতা আছে সেটা ওঠানামা করে না। যে বনচাঁড়ালের 3টা পাতার মধ্যে বা 3টা পাতার মধ্যে যেটা 2টা ছোট পাতা, সেই 2টা ছোট পাতা উপরে ওঠানামা করবে, আর মাঝের পাতাটা কনস্ট্যান্ট থাকবে, ওঠানামা করবে না। কেন ওঠানামা করছে না? এখানে লেখা আছে যে মাঝের বড় পত্র থাকে, পালভিনাস বা উপাদানের কোষগুলির কোনরূপ পরিবর্তন হয় না। অর্থাৎ এই মাঝের যেটা পাতা, এর পালভিনাস বা উপাদানের যে কোষগুলো আছে সেগুলোর কোনো রকমের পরিবর্তন হয় না, একদম নিশ্চল প্রকৃতির। আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা, এটা এটা মাঝের পাতা, আর এটা 2 সাইডের পাতা। ওই জন্য কি লেখা থাকে? ওই জন্য লেখা ছিল ত্রিফলক। কি লেখা ছিল? ত্রিফলক। এই 3 রকম পাতার জন্য কি লেখা ছিল? ত্রিফলক। কেমন পাতা? যৌগিক পাতা লেখা ছিল। ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে 3। এবার ভালো করে দেখ যে একদিকে লাল আছে, এই কন্ডিশনটা, আর এই কন্ডিশনটা। এবার তোরা আমাকে মনে কর যে আমার বডিটা হচ্ছে মাঝের বড় পাতা, হাত দুটো হয়েছে ছোট পাতা। ভালো করে দেখ তোরা যে আমার বডিটা মাঝের বড় পাতা, 2টা হাত ছোট পাতা। এটা একটা ছোট পাতা, এটা একটা ছোট পাতা। তো কন্ডিশন দেখ, উপরে উঠলো নিচে নামলো, কিংবা এরকম কন্ডিশন। অর্থাৎ একটা ছোট পাতা যখন উপরে উঠবে, অন্য ছোট পাতা নিচে নামবে, কিংবা এই দিককার ছোট পাতা যখন উপরে উঠবে তো এটা নিচে নামবে। অর্থাৎ এমনি 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 কন্ডিশন হবে। মানে একসঙ্গে উপরে ওঠা কিংবা একসঙ্গে নিচে নামা এটা হবে না। এই 2টা ছোট পাতা কখনো একসঙ্গে উপরে উঠবে না, একসঙ্গে নিচে নামবে না। উপরে ওঠানামা করবে,
যখন এটা উপরের দিকে উঠবে তখন এটা নিচের দিকে নামবে। এই ডান দিকের পাতাটা যদি উপরের দিকে উঠে তাহলে বাম দিকের পাতাটা নিচের দিকে নামবে। এই দেখ সাইন লেখা আছে। কিংবা এই পাতাটা যখন উপরের দিকে উঠবে এটা নিচের দিকে নামবে। সেম কন্ডিশন। আমার ডান হাত যখন উপরে উঠছে তখন বাম হাত নিচে নামছে, ডান হাত যখন নিচে নামছে বাম হাত উপরে উঠছে। এই পাতাটা যখন নিচে নামবে তখন এই পাতাটা উপরে উঠবে, এই পাতাটা যখন নিচে নামবে এই পাতাটা উপরে উঠবে, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করবে। আশা করছি হয়ে গেছে এটা। নেক্সট, এটা হয়ে গেছে। কিছু উঠলো? এবার আচার্য জগদীশচন্দ্র বসুর সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের ঘটনা। একটু আচার্য জগদীশচন্দ্র বসুর সম্পর্কে পড়তে হবে। এবার আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে একটু ঘটনা, যে লেখা আছে। এখন কার সম্পর্কে পড়ব? আচার্য জগদীশচন্দ্র বসু। বিশ্ববিখ্যাত মানে পৃথিবী বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ছিল আচার্য জগদীশচন্দ্র বসু। ইনি হামারকে দেশের অর্থাৎ ভারতের বিজ্ঞানী ছিল। ইনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন। কোন সাবজেক্টের? ফিজিক্স, পদার্থবিদ্যার। এর গবেষণার টেন্ডেন্সি কি ছিল, অর্থাৎ গবেষণার অন্যতম ক্ষেত্র কি ছিল? উদ্ভিদের সংবেদনশীলতা। আমরা জানি যে প্রাণীরা উদ্দীপনায় সাড়া দেয়, কিন্তু সর্বপ্রথম আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন যে উদ্ভিদরাও প্রাণীদের মতো সাড়া দিতে সক্ষম। যে চোখে লাইট পড়ছে, আমরা চোখ বন্ধ করছি কিংবা খুলে দিচ্ছি, এটা হচ্ছে সাড়া বা সংবেদনশীলতা। তো বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বলেছে যে প্রাণীদের মতোই উদ্ভিদরাও সাড়া দেই, এটাও প্রমাণ করেছিলেন। যে গবেষণার অন্যতম ক্ষেত্রকে উদ্ভিদের সংবেদনশীলতা। আচার্য জগদীশচন্দ্র বসু কোন কোন গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন? লজ্জাবতী গাছ আর বনচাঁড়াল। উদ্ভিদরা সাড়া দেয় এটা প্রমাণ করার জন্য তিনি যন্ত্র আবিষ্কার করেছেন। সেই যন্ত্রের নাম দ্য রেজোন্যান্ট রেকর্ডার এবং কিস্ক্রোগ্রাফ। তাহলে উদ্ভিদরা সাড়া দিতে সক্ষম এই ঘটনা প্রমাণ করার জন্য আচার্য জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছে? দ্য রেজোন্যান্ট রেকর্ডার অ্যান্ড কিস্ক্রোগ্রাফ। এবার এখানে কিস্ক্রোগ্রাফ সম্পর্কে হালকা কিছু লেখা আছে। কিস্ক্রোগ্রাফ অনেকগুলা গিয়ার দিয়ে তৈরি, বা কিস্ক্রোগ্রাফ যন্ত্রে অনেকগুলি গিয়ার থাকে। একটা থাকছে না, অনেকগুলা। অনেকগুলা আর কি থাকছে? একটি কাঁচের তৈরি প্লেট। আর এই যন্ত্রের সাহায্যেই, এই কিস্ক্রোগ্রাফ যন্ত্রের সাহায্যেই জগদীশচন্দ্র বসু কি প্রমাণ করেছে? যে বহিস্থ উদ্দীপনায় উদ্ভিদরা সাড়া দিতে সক্ষম। কোথায় প্রমাণ করেছিলেন? লন্ডনের রয়্যাল সোসাইটিতে। কত সালে? 1901 সালে 10 মে। এখান থেকে এমসিকিউ হোক, ট্রু ফলস হোক, টুকরা টুকরা কোন কোশ্চেন হোক, যাই আসুক না কেন তোরা যাতে পারিস।
প্রশ্ন আসতে পারে। কোন দেশের বিজ্ঞানী ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু? ভারতের বিজ্ঞানী। কোন কলেজের অধ্যাপক ছিলেন? প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। কোন সাবজেক্টের? পদার্থবিদ্যার। গবেষণার অন্যতম ক্ষেত্র কি ছিল? উদ্ভিদের সংবেদনশীলতা। ইনি কোন কোন গাছ নিয়ে রিসার্চ করেছিলেন? লজ্জাবতী ও বনচারাল গাছ। তার আবিষ্কৃত যন্ত্রের নাম কি? দ্য রেজোন্যান্ট রেকর্ডার। এই যন্ত্রের মধ্যে কতগুলো গিয়ার ছিল? এক না একাধিক? একাধিক। প্লেট কয়টা ছিল? একটা। এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদরা বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। আচার্য জগদীশচন্দ্র বসু দুটো বইও লিখেছিল, সেই বইয়ের নামগুলো একটু দেখে নেওয়া যাক। আচার্য জগদীশচন্দ্র বসু যেই দুটো বই লিখেছিল সেই দুটো বইয়ের নাম হচ্ছে দ্য অ্যাসেন্ট অফ স্যাপ আর দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস। দ্য অ্যাসেন্ট অফ স্যাপ আর দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস। দ্য অ্যাসেন্ট অফ স্যাপ বইটা 1923 সালে প্রকাশিত হয়, আর এটা 1926 আর নয়। তাহলে আজকে এতটাই পর্যন্ত থাক। এরপরে আবার কয়েকদিনের মধ্যে আরো একটা লেকচার রেকর্ড দিব। আজকে দেয়া এন্ড এখান থেকে। আমাদের এই কে লার্নিং ক্যাম্পাসের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে লাইফ সায়েন্সের দুটো করে ক্লাস ইউটিউবে আপলোড হবে, আমাদের অ্যাপসে আপলোড হবে, এবং অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাসও আপলোড হবে। তোরা জাস্ট পাশে থাক, আমাদের ক্লাসগুলোকে দেখ, ভালো লাগতে গেলে কমেন্ট টমেন্ট তোরা করবি। ধন্যবাদ।